হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস 2023-এর যে ম্যাথসের সলিউশন সিরিজ শুরু করেছিলাম তার শিফট নাম্বার 14 দেখব। তো এর আগে আমরা শিফট নাম্বার 1 থেকে 13 পর্যন্ত সেগুলো সলিউশন করে প্লেলিস্টে আপলোড করেছি, সেগুলো তোমরা দেখতে পারো। আজকে আমরা দেখব শিফট নাম্বার 14, যেটা হয়েছিল আমাদের 8-9-2023-এর শিফট নাম্বার 2 হিসেবে। চলো দেখে না যাক প্রথম কোশ্চেন কী বলেছে। কোশ্চেন নাম্বার 1, একটি নির্দিষ্ট সময়ে একটি আসল সরল সুদে বার্ষিক 6% হারে 5 গুণ হয়ে যায়, তাহলে কত সুদের হারে একই সময়ে একই আসল 8 গুণ হবে? তো এখানে আমাদেরকে প্রথম ক্ষেত্রে কী শর্ত দেওয়া আছে সেখান থেকে আমরা দ্বিতীয় কন্ডিশনে এগোবো। তো এখানে আমাদেরকে বলা আছে যে প্রথমে হচ্ছে যে সরল সুদটা দেওয়া আছে সেটা সেই আসলটা আমাদের 5 গুণ হয়, তাহলে আমরা পি যদি আসল ধরি তাহলে সেইটা 5 গুণ হয়, তাহলে অ্যামাউন্টটা আমাদের হয় কত? 5p। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, যে আমাদের আসল কত হয়েছে, আসল হয়েছে আমাদের পি থেকে 5p হয়েছে। তার মানে এখানে আমাদের যে সুদটা অর্থাৎ ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু পেয়েছি 4p, 5p মাইনাস পি মানে হচ্ছে 4pটা পেয়েছি আমরা এখানে সুদের পরিমাণ। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে সুদের হার 6%, এখান থেকে আমরা সময়টা বার করব। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সুদ মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই পি মানে হচ্ছে আসল, আর এখানে আমাদের সুদের হার যেটা আর সেটা হচ্ছে 6। তাহলে এইটা পাই আমরা কোথা থেকে? আই ইজ ইকুয়াল টু পিটিআর ফর্মুলা থেকে। তাহলে এখানে দেখো পি আর পি যদি কাটি তাহলে এখানে আমরা কত পাই? এখানে আমরা যে টাইমটা পেলাম সেটা পেলাম 4 গুণিত 100 ডিভাইডেড বাই 6, এটা পেলাম সময়। এবার এটাকে কাটাকাটি না করে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই সময়টাকে কাজে লাগাবো। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলেছে আসল 8 গুণ হবে, অর্থাৎ আমাদের যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের 8p হবে, আর আসলটা আমাদের p আছে, আর সেখান থেকে তাহলে সুদটা কত পাবো? সুদটা হবে আমাদের 7p। তাহলে এখান থেকে আমরা যদি বসাই তাহলে আরটা অর্থাৎ সুদের হার বার করতে বলেছে, তাহলে সুদের হার ইজ ইকুয়াল টু আমরা কত জানি? i ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে সুদ কত আছে এখানে? 7p মাল্টিপ্লাইড বাই 100, আর পিটা হচ্ছে আমাদের আসল, আর এখানে টি এর ভ্যালুটা যেটা পেয়েছি অর্থাৎ 4 গুণিত 100, আর 6টা নিচে ছিল সেইটা চলে যাবে উপরে। তাহলে এখানে 100 যদি কাটি, পি কাটলো, 4কে 2 দিয়ে কাটলে 2, আর 6কে 2 দিয়ে কাটলে পাবো 3, তাহলে উপরে হলো 3 7 21 আর নিচে হলো 2, তাহলে এইটা আমরা পেয়ে যাবো 10.5%। এইটা পেয়ে যাবো আমরা সুদের হার, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, আয়েশা এবং রাজিয়া যথাক্রমে 50 দিন এবং 75 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে দুজনে যদি একসাথে কাজটি শেষ করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? তো এখানে আমাদেরকে দেওয়া আছে টাইম অ্যান্ড ওয়ার্কের সহজ অঙ্ক। আয়েশা বলেছে 50 দিনে করে, রাজিয়া করে 75 দিনে। তাহলে 50 এবং 75 যদি লসাগু করি তাহলে এটা আমাদের আসবে 150। তাহলে এ এর যে এফিসিয়েন্সি সেটা হবে 3 এবং আর এর যে এফিসিয়েন্সি সেটা হবে আমাদের হচ্ছে 2। তাহলে বলেছে তারা একসঙ্গে কাজ করে, তাহলে আয়েশা প্লাস রাজিয়া যদি একসাথে করে তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক ডিভাইডেড বাই তাদের এফিসিয়েন্সির যোগফল, তার মানে 3 যোগ 2 মানে হচ্ছে 5। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত? 30 দিনে হচ্ছে তারা কাজটি একসাথে সম্পন্ন করবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, তিনটি সংখ্যার অনুপাতে আমাদেরকে দেওয়া আছে 5:2:7 এবং তাদের বর্গের যোগফল আমাদেরকে দেওয়া আছে 3822। তাহলে সবচেয়ে বড় সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে তিনটি সংখ্যার অনুপাত আমাকে দেওয়া আছে সেই তিনটি সংখ্যা যদি আমরা একটা 5x, একটা 2x এবং শেষ সংখ্যা যদি 7x ধরি, তাহলে এদের বর্গের সমষ্টি কত হবে? বর্গের সমষ্টি অর্থাৎ 5x তার স্কোয়ার প্লাস 2x তার স্কোয়ার প্লাস 7x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 3822। তাহলে এটা যদি বর্গ করি তাহলে 25x এর স্কোয়ার প্লাস 4x এর স্কোয়ার প্লাস 49x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাই 3822। তাহলে এটা যদি যোগ করি তাহলে 25 আর 4 কত হয়? 29 আর 49 আমরা এইটা পাবো 78x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3822। এবার x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? 3822 ডিভাইডেড বাই 78। এবার এইটা যদি আমরা ভাগ করি 3822কে 78 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে 3 5 7 35, এটা বেশি হয়ে যাবে। 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে 4 8 32, 2 হাত থেকে 3, 4 7 28 আর 3 হচ্ছে 31 অর্থাৎ 312। এইটা মাইনাস করলে এখানে 0, এখানে 7, এখানে হবে 2। তারপরে দেখো এখানে যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমাদের আসে 702, অর্থাৎ এখানে আমরা x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? 49। তাহলে x ইজ ইকুয়াল টু কত পাবো? √49, মানে আমরা পেয়ে যাবো 7। এবার এখানে আমরা x এর মান যখন 7 পেলাম তখন আমাদের বলেছে যে সবচেয়ে বড় সংখ্যা বার করতে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা মানে আমাদের কোনটা অনুপাত আছে? 7 অনুপাত যেটা হবে। তাহলে 7 অনুপাতের যে সংখ্যাটা সেটা কত ধরেছিলাম? সেটা আমরা ধরেছিলাম 7x। তাহলে 7 মাল্টিপ্লাইড বাই x ইজ ইকুয়াল টু 7 মাল্টিপ্লাইড বাই x এর মান পেয়েছি 7, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 49 হয়ে যাবে সব থেকে বড় সংখ্যার মান, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 বলেছে 4টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল
মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফলের চেয়ে 72 বেশি। যদি সংখ্যাগুলি 6:7:15:19 অনুপাতে থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এখানে আমাদেরকে কোশ্চেনটা বলেছে চারটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। প্রথম কন্ডিশন বলেছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যে যোগফল, তাহলে আমাদের অনুপাতে ক্ষুদ্রতম সংখ্যা কত? 6 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 19। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 25 ইউনিট। এই যে যোগফলটা সেটা মধ্যবর্তী সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ 7 এবং 15-র যে যোগফল সেটা হচ্ছে আমাদের 22 ইউনিট। তাদের যোগফলের থেকে কত বেশি? 72 বেশি। তাহলে এখানে আমরা 25 থেকে যদি 72 মাইনাস করি তাহলে এখানে আমাদের 25 থেকে যদি 22 মাইনাস করি তাহলে এখানে আমাদের 72 পাওয়ার কথা। এইটা আমাদেরকে কন্ডিশনে দেওয়া আছে। তাহলে 25 থেকে যদি 22 মাইনাস করি তাহলে এখানে আমরা 3 ইউনিটের যে ভ্যালু সেটা কত পাচ্ছি? 72 পাচ্ছি। আর তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত পাবো? 1 ইউনিট ভ্যালু পাবো 72কে 3 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 24। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেলাম 24। এবার বলেছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি অর্থাৎ অনুপাতে আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা আছে 6। তাহলে 6-এর ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু যদি 24 হয় তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 6 মাল্টিপ্লাইড বাই 24। তার মানে এখানে আমরা পেয়ে যাবো 4 6 24 4, ওটা থেকে 2 6 দিয়ে 12 আর 2 হচ্ছে 14, অর্থাৎ 144 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যার মান, যেটা অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, স্টেশন এ থেকে বি পর্যন্ত একটি বাসের গতি 55 কিলোমিটার পার ঘন্টা এবং স্টেশন বি থেকে স্টেশন এতে ফিরে আসার সময় বাসের গতি হচ্ছে 95 কিলোমিটার পার ঘন্টা। তাহলে পুরো যাত্রার সময় বাসের গড় গতি অর্থাৎ অ্যাভারেজ স্পিড কত ছিল? তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের বাসটি গেছে এ স্টেশন থেকে বি স্টেশনে গেছে, অর্থাৎ যাওয়ার সময় যে দূরত্ব গেছে আসার সময় সেই দূরত্ব এসেছে। এক্ষেত্রে যদি আমাদের দূরত্বটা সেম থাকে তাহলে আমাদের অ্যাভারেজ যে স্পিড সেটা বার করার ফর্মুলা হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, যেখানে x হচ্ছে যাওয়ার বেগ এবং y হচ্ছে আসার বেগ। তাহলে এই ফর্মুলাতে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কত পাবো? 2 × 55 মাল্টিপ্লাইড বাই, দ্বিতীয় ক্ষেত্রে গতি হচ্ছে আমাদের 95 ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, মানে করলে কত হবে? 95। আর 55 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাবো কত? 150। এইটা যদি আবার কাটাকাটি করি তাহলে কত হবে? দেখো 5 দিয়ে যদি 95 কাটি তাহলে এখানে পাবো আমরা 19। আর 5 দিয়ে যদি 150কে কাটি তাহলে এখানে পাবো 30। 2 দিয়ে 30কে কাটলে আমরা পাবো 15। আবার যদি 15কে যদি 5 দিয়ে কাটি তাহলে পাই 3। আর 55কে যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে পাই 11। তাহলে উপরে আমাদের হলো 11 গুণিত 19 আর নিচে হলো 3। 11 আর 19 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাই 209 ডিভাইডেড বাই 3। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? দেখো 209 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 3 6 18, 2 9 3 9 হচ্ছে কত? 27। তার মানে 29 পূর্ণ 69 পূর্ণ অর্থাৎ 69 2/3, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, 10.5 সেমি ব্যাসার্ধ এবং 13 সেমি তির্যক উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তো শঙ্কুর যে ফর্মুলাগুলো আছে সেগুলো প্রথমে আমরা যদি রিভিশন দিই তাহলে এইটা যদি আমাদের শঙ্কুর যে হাইট বা উচ্চতা হয়, এইটা যদি তির্যক উচ্চতা হয় এবং আর যদি ভূমির ব্যাসার্ধ হয় তাহলে আমাদের শঙ্কুর ক্ষেত্রে কী কী ফর্মুলা থাকে? তো শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ সেটা হয় একটা গোলকের ব্যাসার্ধের সাথে একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান, তাহলে সেটার ফর্মুলা হয় পাই আর স্কোয়ার। এর হচ্ছে সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা হয় পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবং শঙ্কুর যে আয়তন সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তাহলে এখানে আমাদেরকে বলেছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল এইটা। তার মানে এখানে আমাদের আর এবং তির্যক উচ্চতা এল এর দরকার হবে। তাহলে এখানে যদি ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে অঙ্কটার উত্তর চলে আসবে। তাহলে এখানে আমাদের ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পায়ের ভ্যালু আমরা 22/7 বসাবো। আর এর ভ্যালু আমাদেরকে কত দেওয়া আছে? 10.5। আর আর প্লাস এল মানে হচ্ছে 10.5-এর সাথে যদি 13 অ্যাড করি তাহলে এটা আমরা কত পাই যাবো? এটা পাই যাবো 23.5। এইটা এবার আমাদেরকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো আমরা জানি 7 15 হয় 105, তার মানে এইটা দিয়ে কাটলে আমরা পাবো 1.5। এবার আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 22কে যদি 1.5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাই? 22 আর হচ্ছে তার সাথে 11, তার মানে এটা 33 গুণিত 23.5। এবার দেখো এইটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসার কথা? 3 দিয়ে যদি 23কে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমাদের আসার কথা হচ্ছে প্রথমে যদি 30 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 5 হচ্ছে 15, 5 হাত থেকে 1, তাহলে 3 থেকে 9 হাত থেকে 0 10 আর 3 2 6 হাত থেকে 7, তার মানে হচ্ছে 705।
30 দিয়ে মাল্টিপ্লাই করলে। আবার যদি আমরা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 70.5 আসার কথা, তাহলে 70.5, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে একটা দশমিক। তাহলে এখানে আমাদের 775.5 সেমি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, এটা দিয়েছে বোট অ্যান্ড স্ট্রিম থেকে, যেখানে বলেছে একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে 5 ঘন্টা সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসতে 8 ঘন্টা সময় নেয়। তাহলে স্রোতের গতি যদি 6 কিলোমিটার/ঘন্টা হয় তাহলে আমাদেরকে বলেছে নৌকার গতি খুঁজতে। তো এখানে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব বলেছে, সেই দূরত্বটা যদি আমরা এক্স ধরি তাহলে সেই দূরত্ব যখন স্রোতের অনুকূলে যায়, আর এখানে আমরা নৌকার বেগ যদি আমরা বি ধরি তাহলে এখানে কী লিখতে পারি দেখো, যে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, সেটা যাচ্ছে স্রোতের অনুকূলে। অনুকূলে মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে এখানে নৌকার বেগ হচ্ছে বি প্লাস স্রোতের বেগ হচ্ছে কত 6 আমাদেরকে দেওয়া আছে। এইটা ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে কত 5 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু বি প্লাস 6। আবার একই রকমভাবে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই, এখানে স্পিড কত হবে বি মাইনাস 6 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 8 মাল্টিপ্লাইড বাই বি মাইনাস 6। তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু আমাদের একই ডিস্টেন্সকে ডিনোট করছে, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন সমান করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5b প্লাস 30 ইজ ইকুয়াল টু 8b মাইনাস 48। তাহলে এখান থেকে আমরা বি যদি একদিকে নিয়ে আসি তাহলে এখান থেকে লিখতে পারি 3b ইজ ইকুয়াল টু, এইটা এদিকে যোগ হবে, তাহলে 30 আর 48 যদি যোগ করি তাহলে এইটা আমরা কত পাই 78। তাহলে বি ইজ ইকুয়াল টু 78 ডিভাইডেড বাই 3, তাহলে এইটা আমরা কত পেয়ে যাবো, এইটা পেয়ে যাবো 26 কিলোমিটার/আওয়ার। এইটা হচ্ছে আমাদের নৌকার ব্রেক, যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 8, 20 ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় রান হচ্ছে 41, পরের ইনিংসে রান করেন 41, তবে তার নতুন গড় কত হবে? তো এখানে 20 ইনিংসে যে ব্যাটসম্যানের যে গড় রান ছিল সেটা ছিল 41, পরের ইনিংসে সে রান করে 41, তাহলে এখানে আমাদের অ্যাভারেজ যে রান সেটা চেঞ্জ হওয়ার কোনো কথা নয়। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ 41 হয়ে যাবে এখানে অ্যাভারেজ স্কোর। তো এইটা যদি আমরা ফর্মুলাতে করতে যাই তাহলে 20তম ইনিংসে তার যে টোটাল রান সেটা কত হবে 20 মাল্টিপ্লাইড বাই 41 প্লাস পরের ইনিংসে রান কত হলো, এটা হলো 41, তাহলে এইটা হলো আমাদের টোটাল 21টি ইনিংসে তার মোট রান। তাহলে এখান থেকে যদি আমরা উপর থেকে যদি ক্যালকুলেশনটা করি তাহলে 41 যদি কমন নিই তাহলে এখানে থাকবে 20 আর এখানে থাকবে 1, তার মানে আমাদের 21 মাল্টিপ্লাইড ডিভাইডেড বাই 21। তাহলে 21 আর 21 যদি আমরা কাটি তাহলে এখানে আমাদের শেষ পর্যন্ত 41 পড়ে থাকে, যে এটা হচ্ছে আমাদের 21তম ইনিংসে অর্থাৎ 21টি ইনিংসের গড় রান, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, প্রতি কেজি 185 টাকা কেজি দরের চালের সাথে প্রতি কেজি 95 টাকা কেজি দরের চাল কী অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণটি 140 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করলে আমাদের বলেছে 40% লাভ হয়। তো এখানে আমাদের প্রথমে যে 140 টাকা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের মিশ্রণের বিক্রয় মূল্য দেওয়া আছে। তো বিক্রয় মূল্য থেকে আমাদের প্রথমে বার করতে হবে মিশ্রণের ক্রয় মূল্য, অর্থাৎ যখন আমাদের মিশ্রণ দুটি অনুপাত মেশানো হয় তখন সেই মিশ্রণটি কী অনুপাতে আমাদের ক্রয়মূল্য হয় সেটা প্রথমে বার করতে হবে। তো 140 টাকা বিক্রি করে যদি 40% লাভ হয় তাহলে 40% মানে আমরা কত জানি 40/100, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2/5। এইটাকে যদি লাভ হয় তাহলে 5 ইউনিটের মধ্যে যদি 2 ইউনিট লাভ হয় তাহলে সেই ভগ্নাংশটা হয় আমাদের 7/5। তাহলে এখানে 40% মানে হচ্ছে 7/5, আর এই 140 যেটা দেওয়া আছে সেটা আমাদের 7 ইউনিটের ভ্যালু দেওয়া আছে। তাহলে 7 ইউনিটের ভ্যালু যদি আমাদের 140 হয় তাহলে 5 ইউনিট অর্থাৎ ক্রয়মূল্যের ভ্যালু কত হবে, এইটাকে যদি কাটি তাহলে এইটা হয় 20, তাহলে 5-এর ভ্যালু যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 20, তার মানে এখানে আমাদের পেয়ে দেবো কত 100 টাকা। এই 100 টাকা হচ্ছে আমাদের মিশ্রণের ক্রয়মূল্য। এবার আমরা এখানে আরামসে মিক্সার অ্যালিগেশনের যে কনসেপ্ট সেটা লাগাতে পারবো। দুটি চাল ছিল, তাহলে এখানে প্রথম প্রকারের চালের দাম ছিল 185 টাকা, দ্বিতীয় প্রকারের চালের দাম ছিল 95 টাকা। সেখান থেকে আমাদের মিশ্রণের যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 100 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 100 থেকে 95 মাইনাস করলে 5, আর 185 থেকে যদি আমরা 100 মাইনাস করি তাহলে এখানে পাবো কত 85। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো 1 আর এখানে পাবো 51785। তাহলে হচ্ছে দুটি যে মিশ্রণ ছিল সেগুলি 1:17 অনুপাতে মেশানো হয়েছিল, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, এক ব্যক্তি 17% ক্ষতিতে তার সাইকেল বিক্রি করে। যদি সে সাইকেলটি আরও 1056 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে সাইকেলটির ক্রয়মূল্য কত? তো এই ধরনের যে অঙ্কগুলো থাকে সেখানে বলেছে যে প্রথমে এক ব্যক্তি কিছু দামে সাইকেলটি বিক্রি করায়, তার কিছু পার্সেন্ট ক্ষতি হয়েছে, এখানে বলেছে আমাদেরকে 17% ক্ষতি হয়েছে। তারপর বলেছে সে যদি 1056 টাকা বেশি পেত
তাহলে আমাদের কি হতো, তাহলে যার যে দাম সেইটা আমাদের এখান থেকে 1056 টাকা এখানে বেশি হয়েছে। এই 1056 টাকা বেশি হওয়ার ফলে আমাদের কি কি ঘটনা ঘটেছে, না প্রথমে যে তার ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতিটা তার পূরণ হয়েছে, তারপরে সে ক্রয়মূল্যে এসছে, তারপরে ক্রয়মূল্য থেকে আবার কিছু পরিমাণ লাভ হয়েছে, সেটা আমাদের 5% লাভ হয়েছে। তাহলে আমাদের এখানে দুটি ঘটনা ঘটেছে, যেখানে হচ্ছে প্রথমে তার 17% যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা পূরণ হয়েছে, তারপরে আমাদের 5% লাভ হয়েছে। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজের টোটাল চেঞ্জ কত হয়েছে, 17 + 5, তার মানে আমাদের এখানে টোটাল 22% চেঞ্জ হয়েছে পার্সেন্টেজে। এইটা আমরা বলতে পারি, যেহেতু তার ক্ষতিটাও পূরণ হয়েছে আবার 5% লাভও হয়েছে। তাহলে এখানে আমাদের অঙ্ক অনুযায়ী আমরা বলতে পারি যে 17 + 5, তার মানে আমাদের টোটাল 22%-এর যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে 1056 টাকা। এবার আমাদেরকে ক্রয়মূল্য বার করতে বলেছে। ক্রয়মূল্য মানে আমরা জানি কত, 100%। তাহলে এখান থেকে 100%-এর ভ্যালুটা বার করব। তাহলে 1056 / 22 × 100। এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে এখানে পাই 2, এটাকে 11 দিয়ে কাটলে 9 × 11 = 99, আর 6 = 66, অর্থাৎ এখানে হচ্ছে 6। 2 দিয়ে যদি 96 কাটি তাহলে এখানে পাই 48, আর 48কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো আমরা 4800 টাকা। এইটা হচ্ছে আমাদের সাইকেলটির ক্রয়মূল্য, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 11, একটি কোম্পানির আয় বছরে 25% করে বৃদ্ধি পায়। 1999 সালে যদি আয় 26,64,000 থাকে, তাহলে 1997 সালে কোম্পানির আয় কত ছিল? তো এখানে আমরা প্রথমে কি করব, 25% মানে আমরা কত জানি, 25/100, তার মানে আমরা লিখতে পারি এটা ভগ্নাংশ হচ্ছে 1/4। তাহলে বৃদ্ধি মানে হচ্ছে 4 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি বৃদ্ধি পায় তাহলে সেই ভগ্নাংশটা হয় আমাদের কত, 5/4। তাহলে আমরা যদি ধরি যে 1997 সালে কোম্পানির আয় ছিল P টাকা, তাহলে P টাকা দুবার বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে আমাদের 5/4 × 5/4, এইটা হচ্ছে আমাদের টোটাল বৃদ্ধি হয়েছে। সেই টাকাটা হচ্ছে আমাদের কত, 26,64,000। তাহলে এখান থেকে P মানে আমরা কত পাবো, 26,64,000। 4গুলো উপরে যাবে, তার মানে 4 × 4, আর নিচে আসবে কত আমাদের, 5 × 5। এবার যদি এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, ক্যালকুলেশনটা সহজ করার জন্য উপরে যদি আমরা একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, নিচে যদি একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে নিচে কত আসবে, 5 × 5 = 25, আর 4 হচ্ছে 100 হয়ে যাবে। তাহলে 100 শূন্যগুলো কাটার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে যাবে, তার জন্য আমরা উপরে এবং নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে নিচে আমরা কত পেলাম, 100 পেলাম। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে এখানে কত আসবে, দেখো এখানে 400, 4 × 4 = 16, আর 4 × 16 হচ্ছে 64 আসছে। তাহলে 64 হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের ইউনিট ডিজিট কত আছে, 4 আছে, আর 4-এর পরে একটা 0 হবে। তাহলে এখানে 4 আর এখানে 4 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে, 4 × 4 = 16, অর্থাৎ 6 আসবে, 6-এর পরে একটা 0 আসবে। তো এরকম অপশানগুলো আলাদা আলাদা আছে, তার জন্য আমরা বলতে পারি যে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এর জন্য আমাদের সবসময় ইউনিট ডিজিটের যে কনসেপ্ট সেটা মাথায় রাখতে হবে, যাতে আমাদের ক্যালকুলেশনটা কম করতে হয় বা কম লাগে, সময়টাও আমাদের কম লাগবে। কোশ্চেন নাম্বার 12, এই অঙ্কটা দিয়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে, যেখানে বলেছে 10,200 টাকা যদি 1.5 বছরের জন্য বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হয়, তাহলে সুদ যদি আমাদের অর্ধবার্ষিক হয়, অর্থাৎ 6 মাস পরপর যদি আমাদের সুদটা কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ে, তাহলে আমাদের বৃদ্ধিমূল, অর্থাৎ আমাদের এখানে টোটাল যে অ্যামাউন্ট সেটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে প্রথমে সুদের হারটা আমাদের 6 মাসে কত হবে সেটা দেখতে হবে। তো আমাদের বার্ষিক যদি সুদের হার যদি 8% হয়, তাহলে 6 মাসের ক্ষেত্রে সেটা কত হবে, অর্থাৎ অর্ধবার্ষিকের ক্ষেত্রে সেইটা আমাদের 8/2, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, তার মানে এইটা হবে আমাদের 4%। এবার এখানে আমাদেরকে বার করতে কী বলেছে, 1.5 বছর, তাহলে 6 মাস করে যদি 1.5 বছর করি তাহলে টোটাল আমাদের টার্ম কটা হবে, 3টে টার্ম হবে। এবার এখান থেকে যদি আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটা এ, অর্থাৎ অ্যামাউন্ট = P × 1 + R / 100n ফর্মুলাতে বসিয়ে আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে P এর ভ্যালুটা কত আছে, P এর ভ্যালু আছে 10,200, বসালাম, × 1 + R মানে হচ্ছে 4 / হচ্ছে 100। তাহলে 4 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে এখানে পরিষ্কারভাবে লিখতে পারি 1/25 লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/25। তাহলে এটা যদি আমরা দেখো, তাহলে 10,200 থাকলো, আর এটা যদি লসাগু করি আর উপর হচ্ছে 3 পাওয়ার হবে, তাহলে লসাগু করলে হয় 25, তার উপর হবে 25 + 1 মানে হচ্ছে 26/25, সেটাকে আমরা 3 বার লিখতে পারি, 26/25 × 26/25। এবারে উপরে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, নিচে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে নিচে 25 আর 4 100 হয়, 100, আর এখানকার দুটো শূন্য কাটে। তারপর দেখো যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে 25 দিয়ে যদি 100কে কাটি তাহলে 4 হয়, তার মানে এখানে আমাদের 4 পয়েন্ট সামথিং হবে। আবার 25 দিয়ে যদি আমরা 26 কাটি তাহলে এখানে আমাদের 1 পয়েন্ট সামথিং হবে। তো এইটা গুণ করা, অর্থাৎ 26 কত হয়, 26 হয় আমাদের 676, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 4 আর এখানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 4 × 4 = 16।
তার মানে এইটা 16 থেকে একটু বেশি হবে। তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে মাল্টিপ্লাই করে দেখবে আমাদের অ্যান্সারটা এখানে অপশান নাম্বার ডি এইটা হয়ে যাবে আমাদের সঠিক। এই অংশটার ক্ষেত্রে একটু ক্যালকুলেট করে দেখবে আমাদের যে অ্যান্সারটা সেটা এইটার কাছাকাছি আসবে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে একজন ডিলার 3600 টাকা একটি পণ্য কেনেন, যদি ওভারহেড খরচ ক্রয় মূল্য থেকে 5% হয় তাহলে 15% উপার্জন করতে হলে কোন মূল্যে আমাদের যে পণ্যটা ছিল সেটা বিক্রি করতে হবে। তো এখানে বলেছে 3600 টাকা যেটা ছিল সেটা হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে এখানে 3600 টাকা ক্রয় করেছে। তারপর বলেছে ওভারহেড খরচ মানে হচ্ছে কোনো একটা জিনিস যদি আমরা কাঁচামাল কিনি তাহলে সেটার ক্ষেত্রে যদি আমরা কোনো এক্সট্রা টাকা দিই সেটাকে যদি আমরা প্রক্রিয়াজাত করি সেই ক্ষেত্রে আমাদের যে খরচটা হয় সেটাকে আমরা বলি ওভারহেড খরচ। তাহলে ওভারহেড যে খরচটা সেটা হচ্ছে আমাদের 3600-র 5%। তাহলে 3600 যদি আমরা 5% বার করি তাহলে কত আসবে? 5% মানে হচ্ছে 5-এর 100, তাহলে 100 দিয়ে 0 0 কাটলে 536, এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা কত পাবো? এইটা পাবো 180 টাকা। তাহলে আমাদের এখন যে ক্রয় মূল্য অর্থাৎ টোটাল অর্থাৎ 3600 প্লাস 180 যদি আমরা করি তাহলে এখানে আমরা পাবো 3780 টাকা পাবো আমরা টোটাল হচ্ছে ক্রয় মূল্য, মানে হচ্ছে ওভারহেড এবং তার প্রকৃত ক্রয়মূল্য মিলে। এবার বলেছে এই যে ক্রয়মূল্যটা পেলাম সেটার উপর 15% উপার্জন করতে হবে, তার মানে 15% লাভ করতে হবে। তাহলে এখন সিপি যদি এইটা হয় তাহলে এসপি অর্থাৎ সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে এইটার উপর 15% লাভ। তাহলে 15% মানে আমরা লিখতে পারি 115% ডিভাইডেড বাই 100। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কী হবে দেখো, 5 দিয়ে যদি 115 কাটি তাহলে এখানে পাই 23, 5 দিয়ে 100 কাটলে পাই এখানে পাই 20। তারপরে এখানকার 0 কাটলো, তারপরে 2 দিয়ে যদি এইটাই কাটি তাহলে হয় 1, 8 2 হয় 16, 9 2 হলো 18, তাহলে 1 8 9 গুণিত 23। তাহলে এইটা যদি প্রথমে আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 0, তারপরে হচ্ছে 9 2 হচ্ছে 18, 8 হাতে থেকে 1, 8 2 16, আর হাতে থেকে 17 7, আর 2 1 2 আর হাতে থেকে 3, এটা হলো 20 দিয়ে। তারপর যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 এর সাথে 7, হাত থেকে 2, 3 আর 24, আর 2 হচ্ছে 26, 6 হাত থেকে 2, 3 1 3 আর 2 হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 567। তাহলে এখানে 7, এখানে হচ্ছে 14 4, এখানে হচ্ছে 12 3, আর এখানে হচ্ছে 4। তাহলে এটা আমাদের গুণ করে হয়ে যাবে 4347 টাকা হয়ে যাবে আমাদের টোটাল যে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা? 4347, মানে অপশন নাম্বার সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 দিন এবং 12 দিনে করতে পারে। যদি তারা পর্যায়ক্রমে কাজ করে এবং এ হচ্ছে কাজটা শুরু করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক অঙ্ক, যেখানে এ কাজটা করে 6 দিনে, বি করে 12 দিনে। তাহলে 6 12 লসাগু করলে 12 যেটা পাবো সেটা পাবো টোটাল ওয়ার্ক। তাহলে এ এর এফিসিয়েন্সি পাবো 2 এবং বি এর এফিসিয়েন্সি আমরা কত পাবো? 1। তারপরে বলেছে এ হচ্ছে কাজটা শুরু করছে প্রথম দিনে, তারপরের দিন হচ্ছে বি করছে। তাহলে 2 দিনে তারা কত কাজ করছে? 2 + 1, তার মানে হচ্ছে 3 ইউনিট তারা কাজটা করছে কত দিনে? 2 দিনে। আমাদেরকে করতে হবে 12 ইউনিট কাজ। তাহলে 3কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 12 পাবো। তাহলে 12 ইউনিট কাজ কত দিনে কমপ্লিট হবে? এখানে আমাদের দিনের ক্ষেত্রেও 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 8 দিন টোটাল সময় লাগবে, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15 এটার সিম্পলিফিকেশান থেকে দিয়েছে, যেখানে আমাদের উপরে একটা টার্ম আছে নিচে একটা টার্ম আছে। তো প্রথমে আমরা যদি উপরে যে টার্মটা সেটা যদি সলিউশন করার চেষ্টা করি, তাহলে সলিউশন করার চেষ্টা করলে আমরা যদি 45কে যদি ভাঙার চেষ্টা করি তাহলে 45কে আমরা কত লিখতে পারি? 5 গুণিত 9 লিখতে পারি। 20কে আমরা কত লিখতে পারি? 4 গুণিত 5 লিখতে পারি। আবার 245 যেটা আছে সেটাকে যদি আমরা লিখি তাহলে এটা হয় 49 গুণিত 5, এটা 245 হয়, আর এখানে তো √5 আছে। তার মানে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে এটা 45 মানে ছিল 5, এইটা লিখছি দেখো, 45 মানে হচ্ছে √5 গুণিত 9 মাইনাস 16 √20 মানে হচ্ছে আমরা 4 গুণিত 5 লিখেছি, প্লাস 45কে যদি আমরা লিখি তাহলে এটা লিখতে পারি 49 গুণিত 5 মাইনাস 47 √5। এবার দেখো রুটের ভেতরে যদি 9 থাকে তাহলে সেটাকে আমরা বাইরে নিয়ে কি লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে 3টা 24-এর সাথে মাল্টিপ্লাই করে 3 24 72 হবে, 72, আর √5টা ভেতরে থাকবে তাহলে 72 √5 মাইনাস 2টা যদি রুটের ভেতর থেকে 4টাকে নিয়ে আসি তাহলে 2 হয়, তার মানে হচ্ছে 16 2 হচ্ছে 32 √5 প্লাস 49-এর বর্গমূল হয় 7, তার মানে এখানে আমরা লিখতে পারি 7 √5 আর মাইনাস 47 √5। এবার দেখো যোগ বিয়োগ করে যদি কিছু কাটাকাটি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 72 আর 7 যদি অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাই? 79 √5
মাইনাস 32 আর 47 যদি অ্যাড করি তাহলে এখানে আমরা পাই 79√5। তাহলে এখানে প্লাস 79 মাইনাস 79 কেটে গেল, তাহলে এখানে আমাদের উপরের যে পার্টটা ছিল সেটা হয়ে গেল 0। এখন কোনো ইকুয়েশনে বা কোনো ভগ্নাংশে যদি আমরা জিরোকে কোনো নিচে যাই থাক না কেন, নিচে যদি কোনো কিছু থাকে সেটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে সেই সংখ্যাটার মান অলওয়েজ আমাদের 0 হয়। তাহলে এখানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে উপরের পার্টটা যেহেতু 0, তার জন্য আমাদের নিচে যাই থাকুক না কেন সেটা দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সারটা কত পাবো? অ্যান্সারটা পেয়ে যাবো অপশন নাম্বার ডি, 0 হয়ে যাবে এই কোয়েশ্চেনটা সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে একজন লোক 6 মিনিটে 1800 মিটার দীর্ঘ রাস্তা পেরিয়ে যায়, তার গতি নির্ণয় করতে বলেছে এবং সেই ইউনিটটা বলেছে মিটার এবং মিটার পার সেকেন্ডে। তাহলে এখানে আমাদের 6 মিনিটে বলেছে 18 মিটার পথ যায়, তাহলে 6 মিনিট সমান আমরা কত জানি? 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 6 মিনিটে আমরা কত লিখতে পারি? 360 সেকেন্ডে সে অতিক্রম করে হচ্ছে 1800 মিটার। তাহলে মিটার পার সেকেন্ডে যদি গতি নির্ণয় করতে চাই, যেমন আমরা কিলোমিটার পার আওয়ার মানে কি জানি, সে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, তাহলে মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে সে কত কিলোমিটার যাবে। তাহলে 360 সেকেন্ডে যদি 1800 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে সে কত যাবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে 1800 ডিভাইডেড বাই 360, তাহলে এটা যদি 0 আর 0 কাটি, 36 দিয়ে 180 কাটলে আমরা পাই 5। তাহলে এখানে মিটার পার সেকেন্ডে তার স্পিডটা হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 বলেছে 230, 276 এবং 322-এর গসাগু বা এইচসিএফ নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করার জন্য আমরা একটা নতুন পদ্ধতিতে যদি করি, সেটা ছোটোবেলায় শিখেছিলাম, সেটা হচ্ছে লং ডিভিশন মেথড। মানে হচ্ছে প্রথমটা সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যাকে ডিভাইড, এবং যেটা আমরা এখানে কোশ্চেন পাবো সেটা দিয়ে আবার তৃতীয় সংখ্যাকে ডিভাইড। তাহলে এখানে দেখো প্রথমে আছে 230, সেটা দিয়ে যদি আমরা 276কে ভাগ করি তাহলে প্রথমে তো 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে যদি দিই তাহলে এখানে 230, আর এখানে কত পাবো? এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4। তারপরে যেটা 46 পেলাম, সেই 46 দিয়ে আমরা 230কে যদি ভাগ দিই তাহলে এখানে যদি আমরা দেখো 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমাদের হয়ে যায় 5 6 30 0 হাত থেকে 3, তারপর যে 20 আর 3 হচ্ছে 23। তাহলে এখানে ভাগ মিলে গেলো, তাহলে যেটা দিয়ে ভাগ মিলে গেলো অর্থাৎ 46 দিয়ে আবার আমরা 322কে ডিভাইড করব। তাহলে 46 দিয়ে যদি 322কে ডিভাইড করি তাহলে 322, এইটাকে দেখো 6 7 42, তারপরে এখানে 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 6 7 42-এর 2 হাত থেকে 4, 4 6 7 28 আর 4 হচ্ছে 32। তাহলে এখানেও মিলে গেলো, তাহলে যেইটা দিয়ে আমাদের ভাগটা মিলে যাবে অর্থাৎ এখানে 46 দিয়ে মিলেছে, তার মানে 46 হয়ে যাবে আমাদের এই যে 3টি সংখ্যা দেওয়া আছে তাদের এইচসিএফ বা গসাগু, যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 18 এটা দিয়েছে আমাদেরকে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে বলেছে দ্য ফলোয়িং মার্কস আর অবটেন বাই দ্য স্টুডেন্ট ইন 5 সাবজেক্টস। মানে একজন স্টুডেন্টের জিওগ্রাফি, হিস্ট্রি, সিভিক্স, হিন্দি এবং সিএসের যে মার্কসগুলো সে অবটেন করেছে সেগুলো আমাদেরকে ছক করে দেওয়া আছে। তারপরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস স্কোরড বাই দ্য স্টুডেন্ট। মানে এটা একদম ইজি কোশ্চেন, যেখানে বলেছে মিনিমাম যেটা আর ম্যাক্সিমাম যেটা সেটার ডিফারেন্স। তাহলে মিনিমাম কোথায় পেয়েছে? দেখো মিনিমাম পেয়েছে আমাদের সবথেকে কম পেয়েছে 42 জিওগ্রাফিতে, এবং ম্যাক্সিমাম পেয়েছে হিন্দিতে, সেটা হচ্ছে আমাদের 54। তাহলে 54 মাইনাস 42 এইটার ডিফারেন্স যদি করি তাহলে এখানে আমাদের 12 মার্কসের ডিফারেন্স, সেটা আমাদের অপশান নাম্বার 4, অর্থাৎ এখানে আমাদের 4 অপশানে যেটা আছে অর্থাৎ 12 এখানে আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 পাই চার্টের অঙ্কটা বলেছে দ্য সেল অফ টিকিটস ইন 1000 ইন এ ডে অফ উইক ইজ গিভেন বাই দ্য পাই চার্ট। মানে একটা কোনো টিকিটের যে বিক্রি সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে এভাবে সপ্তাহে 7 দিনে আমাদেরকে কোন দিনে কত % হয়েছে সেটা আমাদেরকে দেওয়া আছে। তারপরে বলেছে দ্য কম্বাইন্ড অ্যাঙ্গেল মেড অ্যাট দ্য সেন্টার বাই হুইচ ডেজ ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্যাটারডে। মানে স্যাটারডে অর্থাৎ শনিবারে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা আমাদের হচ্ছে 36%। সেই 36% যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা কোন কোন দিনের কম্বাইন্ড অর্থাৎ যোগফলের সাথে সমান হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে স্যাটারডের সাথে কোনটার পার্সেন্টেজ সমান হয়। পার্সেন্টেজ সমান হওয়া মানেই সেইটা এই যে কেন্দ্রে সেই কোনটা সমান হবে। তাহলে আমরা শুধুমাত্র পার্সেন্টেজটা দেখলেই অ্যান্সারটা বলে দিতে পারবো। তো স্যাটারডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 36। তার মানে আমাদেরকে অপশান থেকে দেখতে হবে যে কোন অপশানগুলো মিলিয়ে আমাদের 36% আসছে। তাহলে প্রথম অপশান অর্থাৎ ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে যদি দেখি তাহলে ওয়েডনেসডে হচ্ছে আমাদের 6%, থার্সডে আমাদের হচ্ছে কত 8%, আর ফ্রাইডে আমাদের হচ্ছে 14%। তাহলে এইটা কি 36 হবে? এটা হচ্ছে 14 আর 6 হচ্ছে 20 আর হচ্ছে 28, তাহলে এইটা আমাদের হবে না। তাহলে অপশান নাম্বার এ হয়ে গেল এলিমিনেট। তারপরে আমরা যদি দেখি, তারপর যদি আমরা অপশান নাম্বার বি দেখি, অপশান নাম্বার বিতে কী কী দিয়েছে? এটা দিয়েছে সানডে, মন্ডে এবং টুইসডে। তাহলে সানডেতে আমাদের টোটাল পার্সেন্টেজ হচ্ছে 22%,
মনডেতে আমাদের টোটাল পার্সেন্টেজ হচ্ছে 8% এবং টুইসডেতে আমাদের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে দেখো 6% আছে। তাহলে এইটা আমাদের কত হবে, 22 আর 8 যদি আমরা যোগ করি তাহলে পাই 30, আর তার সাথে যদি 6 অ্যাড করি তাহলে এইটা পাই আমরা 36%। তাহলে এইটা আমাদের স্যাটারডের যে টোটাল পার্সেন্টেজ সেটার সাথে সমান হলো। এবার পার্সেন্টেজ সমান হওয়া মানেই আমাদের অ্যাঙ্গেলটা যেহেতু সমান হবে, তার জন্য আমরা বলতে পারি যে এখানে কোশ্চেন নাম্বার 19 এর ক্ষেত্রে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20, এটা দিয়েছে আমাদেরকে পরিমিতি থেকে, ভালো করে এটা বুঝতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, অঙ্কটা সহজে করে নিতে পারবো। বলেছে 45 মিটার এবং 35 মিটার মাপের একটি আয়তক্ষেত্রে বাইরের দিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো অঙ্কটাতে কি বলেছে সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। তো এইটা হচ্ছে যদি একটা আমাদের আয়তক্ষেত্রকার বাগান বা একটা আয়তক্ষেত্রকার জমি হয়, তার বাইরের চারিদিকে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে আমাদের 2.5 মিটার চওড়া। তাহলে আমাদেরকে প্রথমে বার করতে হবে যে আমাদের এখানে যে আয়তক্ষেত্রের পরিমাপটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ, সেখান থেকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তারপর আয়তক্ষেত্রের যে আমরা রাস্তা সহ যে দৈর্ঘ্য প্রস্থ সেটা বার করব। তো এইটা যদি আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি তাহলে দৈর্ঘ্যটা এদিকেও 2.5 মিটার বাড়ছে, এইদিকেও 2.5 মিটার বাড়ছে। তার মানে টোটাল 2.5 প্লাস 2.5 মিটার বেড়ে, অর্থাৎ টোটাল 5 মিটার বেড়ে আমরা রাস্তা সহ যে আয়তক্ষেত্র আছে তার হচ্ছে দৈর্ঘ্য পাবো। তো এইটা আমরা স্টেপ বাই স্টেপ যদি করি, তাহলে প্রথমে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেখান থেকে আমরা যদি এরিয়াটা বার করার চেষ্টা করি, তাহলে এখানে এরিয়াটা কত হবে, 45 মাল্টিপ্লাইড বাই 35 মিটার স্কোয়ার, এইটা হলো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরে রাস্তা সহ যদি আমরা চেক করি, তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আগে দৈর্ঘ্য ছিল 45 মিটার, তাহলে 45 মিটারের সাথে কত যোগ হবে, 2.5 দুই দিকেই বাড়বে, তার আগে এখানে আমাদের অ্যাড হবে কত, 2.5 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এখানে আমাদের 5 অ্যাড হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখন দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। একই রকমভাবে এখন প্রস্থ কত হবে, প্রস্থ হবে 35 প্লাস হচ্ছে 5, তাহলে এখানে এখন আমাদের প্রস্থ হয়ে যাবে 40 মিটার। তাহলে আমাদের এখন ক্ষেত্রফল কত হবে, 50 মাল্টিপ্লাইড বাই 40 মিটার স্কোয়ার। এই যে ক্ষেত্রফলটা পেলাম সেটা পেলাম আমরা পুরোটার ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা সহ যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল, আর 45 মাল্টিপ্লাইড বাই 35 এইটা যেটা পেয়েছি সেটা পেয়েছি আমরা ভেতরে শুধুমাত্র আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ যে ক্ষেত্রফল পেয়েছি সেটা থেকে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কী করবো দেখো, 50 মাল্টিপ্লাইড বাই 40 মাইনাস 45 মাল্টিপ্লাইড বাই 35, এইটুকু আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা কী করবো দেখো, দুই দিক থেকেই অর্থাৎ দুটো টার্ম থেকে যদি আমরা 25 যদি কমন নিতে পারি তাহলে কী হবে, এখানে 25 যদি কমন নিই তাহলে এখানে 50 থেকে যদি 25 বাইরে নিয়ে নিই তাহলে এখানে আমাদের কত থাকে, তাহলে এখানে থাকে আমাদের 2, 50-এর যে 2 সেই 2-এর সাথে যদি আমরা 40কে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাই, 80 পাই। আর এখান থেকে 5 যদি আমরা বাইরে নিয়ে নিই তাহলে 5 9 হয় 45, আর 5 সাথে হয় 45, তাহলে 9 আর 7 থাকে, তাহলে সেখানে আমরা পাই 63 এখানে পড়ে থাকে। তাহলে এখানে দেখো 25 মাল্টিপ্লাইড বাই 80 থেকে যদি 63 আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা পাই কত, 17 পাই। তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে শেষে ইউনিট ডিজিট 5 হবে। তাহলে এখানে আমাদের 3টে অপশান আছে। এবার এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে অপশানটা আমরা উত্তরটা বলে দিতে পারবো। তাহলে এখানে 25কে যদি 17 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা 10 প্লাস 7 দিয়ে মাল্টিপ্লাই করার সাথে সমান। তাহলে প্রথমে যদি 25কে 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাই 250, আর 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা আমরা পাই 175। তাহলে এখানে হলো 5, এখানে হলো 2, 3, 4, অর্থাৎ 425 মিটার স্কোয়ার। এইটা পেলাম আমরা রাস্তার ক্ষেত্রফল, যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।